বিশ্বাস করো, তোমাকে ছাড়া না আমার একটু ঘুমও হচ্ছে না বাড়িতে। আমি খুব অশান্তির মধ্যে যে গান করতেছি। কি বলছেন এইগুলো আপনি? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, সব ঠিক আছে, পাগলটাই তো করেছো তুমি। শোনো, আমার সহায় সম্পত্তি অনেক আছে, আমি প্রয়োজনে তোমাকে আমি সহায় সম্পত্তি লিখে দেবো। চুপ করেন। এসব কি উল্টাপাল্টা কথা বলেন? হ্যাঁ, সম্পর্কে আমি আপনার কি হই? শোনো, সম্পর্ক জিনিসটা আলাদা আর মন জিনিসটা আলাদা। আমি না মনে মনে তোমাকে অলরেডি ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি চোখ বন্ধ করলে তোমার ছবিটা আমার সামনে ভেসে ওঠে। হাতটা ছাড়তে বলছি। আমি তোমাকে সয় সম্পত্তি লিখে দেব, কিন্তু শুধু বিয়েটা করব না, আমি শুধু তোমার কাছ থেকে একটু সময় নেব। আপনি এই কথা বলতে লজ্জা লাগে না? অসভ্য জানার কোথাকার। আপনি তো ভালো মানুষ মনে করছিলাম। আপনার আমি চাচার মতো সম্মান করি। আপনি সম্পর্কে আমার চাচাই হন। আপনি হয়তো সেটা ভুলে গেছেন, কিন্তু আমি সেটা ভুলিনি। আর তাছাড়া আপনি এই ধরনের কথা আমাকে কিভাবে বলতে পারেন বলেন তো? একজনের পছন্দ হলে সে তো বলবে। আচ্ছা, আপনার মিনিমাম কোনো কমন সেন্স নাই? হ্যাঁ, আমি বিবাহিত সেটা আপনি জানেন, আমি অন্য কারো, এটা জানার পরে আপনি আমাকে এই ধরনের প্রপোজ কিভাবে করতে পারেন? আমি ওই জন্যই তো বিয়ে করতে চাচ্ছি না। আমি তোমাকে সয় সম্পত্তি দেব, তুমি খালি আমাকে সময়টা দেবে। আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় আমি ব্যবসা করি নাকি নিজেকে বিলিয়ে দিই? কোনটা? যে আপনি বলবেন টাকার কথা বলবেন আর আমি আপনার কাছে চলে যাব? শোনেন, টাকা ক্ষেত্রে আমার হাজবেন্ডের আছে, আমি অন্য একজনের আমানত, আর আমি সেটা কখনো খেয়ানত করতে পারি না। আপনি আমার দিকে খারাপ নজরে দেখতে পারেন, আমি আপনাকে সেই চোখে দেখি না। আর আশা করব যে কথা আজকে বলেছেন ভবিষ্যতে কখনো এরকম কথা বলবেন না। আর যদি ফেরদার আমার সাথে অসুবিধা করেন বা এইসব আজে বাজে কথা বলেন বা আমাকে টাচ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। আপনার বড় ভাইকে কিন্তু আমি সবকিছু বলে দেবো। বড় ভাইকে বলে দিবে? এটা কথা হলো নাকি? বড় ভাই বলে তুমি আমাকে কিছু শিখতে পারবা? কিচ্ছু পারবা না। মানে বড় ভাই আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। এটাই তো বলেছে, আপনার ভাই আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে, আর আপনি এই যে সুন্দর চেহারা, এর আড়ালে লুকিয়ে আছে একটা জানোয়ার, তো অমানুষ। তা না হলে আমাকে আপনি এই ধরনের কথা বলতে পারেন? তুমি যদি আমার কথা না রাজি হও, তাহলে কিন্তু আমার ভিতরে জানোয়ারটা ছেড়ে দিলে তোমাকে ঠিকই ছিঁড়ে খাবে। সেদিন সেদিন তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। শোনেন, আবার আপনাকে লাস্ট বারের মতো সতর্ক করতেছি, ভবিষ্যতে যদি আমার সাথে বেয়াদবি করার চেষ্টা করছেন না বা বাজে কথা বলার চেষ্টা করছেন, আমি কিন্তু সিরিয়াস আপনার ভাইয়ের কাছে কমপ্লেন করব। কথাটা যেন মাথায় থাকে। করো, যাও। আর আমি যেদিন তোমাকে ধরবো, সেদিন তোমাকে আমার ওই ভিতরের জানোয়ারটাই ছিঁড়ে তোমাকে খেয়ে ফেলবে। তুমি এটাও মনে রেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, কোথাও যাচ্ছিলেন? অবশ্যই যাচ্ছি, একটু বাইরে যাচ্ছি আমি। বলছিলাম আপনার সঙ্গে একটু কথা ছিল। সমস্যা নাই, বলতে পারো। বলবো? হ্যাঁ। দেখেন, আপনাদেরকে তো আমি খুব সম্মান করি, আজ পর্যন্ত আপনাদের কারোর সঙ্গে কিন্তু আমি বেয়াদবি করি নাই, আর আপনিও আমাকে খুব ভালোবাসেন আমি জানি। কিন্তু ওই যে রেজা চাচা, ওনার না ঠিক তাকানো, চলাফেরা, কথাবার্তা আর খুব একটা ভালো মনে হয় না। আসলে কাকা হয়েছে কি, উনি আমার সাথে কথা বলতে বলতে হুট করে আমার হাত ধরে আমাকে আজে বাজে ইঙ্গিত দেয়। উনি আমাকে বলে ওরা তো টাকা পয়সা সম্পত্তির কোনো কিছুর অভাব নেই, উনি আমাকে সবকিছু দিবে, তার বিনিময়ে আমাকে নাকি ওনাকে সময় দিতে হবে, উনি আমাকে বিয়ে করতে পারবে। আচ্ছা কাকা, আপনি বলেন তো, আমি বিবাহিত, আমার বর আছে, সংসার আছে, আর উনি যে আমাকে এই ধরনের কথা বলে, এটা কি ঠিক বলেন তো? চুপ হইছে, তোমার অনেক কথা শুনছি আমি। আমার ছোট ভাইকে আমি ওই রকম ভাবে মানুষ করিনি যে কোনো মেয়ের দিক সে খারাপ নজরে তাকাবে। সেরকম আমার ছোট ভাই না। আমার ছোট ভাই তৃষ্ণায় বুকের ছাতি ফেটে গেলেও কখনো নর্দমার জল পান করবে না। তুমি এটা ভালো করে মনে রাখবা। কাকা, হ্যাঁ, ঠিকই বলছি। দেখেন কাকা, আপনি তো আমার চেয়ে বয়সে অনেক বড়, অবশ্য আপনার জায়গায় আমি থাকলে হয়তো বিশ্বাস করতে কষ্ট হতো। জানেন তো, আপনার ছোট ভাই আমাকে যে কথাগুলো বলছে, না বললে অন্যকে বললেও আমি বিশ্বাস করতাম না। চুপ, তোমার অনেক কথা আমি শুনেছি। তুমি আমার বাড়িতে থাকো, ভাস্তি বলে পরিচয় তোমার। তুমি এই সুযোগ নিচ্ছ তুমি, যে আমার অনেক টাকা পয়সা সহায় সম্পত্তি দেখে তুমি হয়তো মানতে পারতেছ না, যে কি করে তুমি আমার ছোট ভাই ঘাড়ে ঝুলে পড়বে
এই চেষ্টা তো তুমি করতে চাও, ছি ছি কিন্তু চাচা, তোমার এই স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে না, তুমি জানিয়ে দেখো। দেখেন কি বলবো, আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়, আপনার হয়তো কথাটা বিশ্বাস হচ্ছে না, কিন্তু আপনার আমাকে এই মনে হলো আপনার ছোট ভাইয়ের ঘাড়ে যদি ঝুলতে হতো তাহলে কথাগুলো আমি কখনো আপনাকে বলতাম না। তুমি আর এই ধরনের একটা কথাও বলবে না। আমার ছোট ভাই ওই ধরনের মানুষ না, ওই ধরনের কাজ করতে পারে না, বা আমি নিজে চোখে দেখলে ওটা বিশ্বাস করি না, কারণ তাকে আমি কলি পিঠে করে মানুষ করছি, আমার মতো করে চলা শিখাইছি, ঠিক আছে? ও এমন কোনো কাজ করবে না যে ওর নামে কোনো দুর্নাম আসবে বা আমার এই উচ্চ মাথাটা নিচু হয়ে যাবে, এরকম কোনোদিনও করবে না। তুমি যাও, আমি এটা দেখতেছি, যাও। ঠিক আছে, আপনি আমার কথা বিশ্বাস করছেন না আমি জানি, কিন্তু আমার মনে হলো আপনাকে জানানোর দরকার। আমি যখন আপনার কাছে আসছিলাম এক বুক আশা নিয়ে আসছিলাম, আপনাকে বিষয়টা বললে আপনি হয়তো বুঝবেন, কিন্তু আপনি বুঝলেন না, কি আর করার। তবে একটা রিকোয়েস্ট করব, পারলে একটু ভেবে দেখেন, একটা মেয়ে আর যাই হোক নিজের সম্মান সম্বন্ধে মিথ্যা কথা বলে না। আমি চাই না আমার সঙ্গে কিছু ঘটে যাক, তাই ঘটার আগে আপনাকে বিষয়টা জানানো দরকার। আমার নিজের নিরাপত্তার জন্য আমি এটা মনে করেছিলাম, আমি বললাম, বাকিটা আপনার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুমি বললে আমি শুনছি, এখন যাও। ঠিক আছে চাচা, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যাও। না, বিষয়টা আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না। দেখি ছোট ভাইয়ের মতি গতিটা কি। এই কি খবর? আপনি এখানে? আমি কোথায় গেছিলা? এই দিক থেকে আসলাম, মনে হচ্ছে বড় ভাই কি বললো? কি কি আর বলবে, যেমন আপনি তেমন আপনার ভাই। আপনার ভাই তো কিছুতে বিশ্বাসই করলো না আপনি এই ধরনের একটা কাজ করতে পারেন। বিশ্বাস করবে না তো? সে আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। আপনার লজ্জা লাগে না যে আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে, অথচ ওই মানুষটাকে আপনি ঠকাচ্ছেন? আরে লজ্জা হচ্ছে নারীর ভূষণ, লজ্জা আমাদের কাছে আসবে কেন? আমরা তো পুরুষ মানুষ। তো কথা হচ্ছে কি, তোমাকে তো আবার যেতে হবে ওখানে। আবার যেতে হবে মানে? হ্যাঁ, অভিযোগ দিতে হবে না, আমি তোমাকে না। হারামজাদা, এই শিক্ষা দিচ্ছি আমি তো। আমি শিক্ষা দিচ্ছি মানুষের মতো মানুষ হবি। এই মেয়েটা কিছুক্ষণ আগে আমাকে অবজেকশন দিয়েছে, আমি বিশ্বাস করি নাই যে আমার ছোট ভাই এমন কাজ করতেই পারে না। এমন একটা কাজ করবি আমি ভাবতেই পারিনি। আমার ছোট ভাই হয়ে তুই নর্দমার জল পান করবি? ছি 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 ছি, তুই আমার এই উৎসব মাথাটা একবারে ধুলোর সাথে মিশে দিলি। আমি কোথায় যাই মুখ দেখাবো? চাচা, আমি আপনাকে বলেছিলাম, কিন্তু আপনি আপনি বিশ্বাস করেননি। আপনি বিশ্বাস করেছিলেন আপনার ভাইকে, এখন নিজের চোখে দেখলেন তো। বড় ভাই, আপনি যেটা দেখছেন এটা সম্পূর্ণ ভুল, আর এই মেয়েটাই তো আমাকে জোর করে চেপে ধরেছে। চুপ শুয়ার, তুই তো আবার চাওর খাবি। তুই এইটুক সময় থেকে যখন বাবা মা মারা যায় আমি তোকে কোলে পিঠে করে মানুষ করছি, আর বলেছি যে ভালো করে লেখাপড়া শেখ, মানুষের মতো মানুষ হ। আমার দুই ভাইয়ের যেন কেউ কোনোদিন খারাপ কথা না বলতে পারে। আর আজ তুই লেখাপড়া শিখালাম, আমার আদর্শ তোকে মানুষ করলাম, আর আজ তুই এমন একটা কাজ করলি। এই মেয়েটা আমাকে বড় আব্বা বলে ডাকে, তোকে কাকা বলে। ওনার স্বামী বিদেশ যাওয়ার সময় আমাদের হাতে তুলে দিয়ে গেল যে কাকা আপনারা ওকে দেখে শুনে রাখবেন। আমি ঠিক ওকে মেয়ের মতো ভালোবাসি, মেয়ের মতো দেখি। আমি জানি তুইও ওকে মেয়ের মতো দেখিস, ওর সাথে সেরকম ব্যবহার করিস। আর আজ তুই এমন একটা ব্যবহার করছিস সেই মেয়ের সঙ্গে, যে মেয়ের সঙ্গে আমার মুখ দেখাতেই এখন লজ্জা হচ্ছে। মনে হচ্ছে আমি এখন আত্মহত্যা করি, এছাড়া আমার কোনো উপায় থাকবে না। চাচা, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আমি যখন আপনাকে বলছিলাম আমার কথা আপনার বিশ্বাস হয়নি। আপনি ভেবেছিলেন আপনাদের সম্পত্তি দেখে আপনার ভাইয়ের গলায় ঝুলে পড়তে চেয়েছি, কিন্তু একটা কথা বলেন তো চাচা, অর্থে কি পৃথিবীর সবকিছু? আর তাছাড়া
আমার হাজবেন্ড, তার টাকা কম থাকতে পারে, কিন্তু সে তো আমাকে প্রচন্ড ভালোবাসে, আমাকে বিশ্বাস করে, আমিও তাকে ভালোবাসি। তুই তুই আমাকে আর লজ্জা দিস নে মা। আমি আমি বুঝতে পারছি এই এই শয়তানটার জন্য মনে করছে যে ওকে আমি খুন করে ফেলি এখন। চুপ করেন কাকা, থাক, যাক আল্লাহ বাঁচাইছে। আপনি যদি ঠিক সময় মতো না আসতেন তাহলে হয়তো এতক্ষণে আমার মান সম্মান কিচ্ছু থাকতো না, আমাকে তখন বাধ্য হতে হতো আত্মহত্যা করতে, কারণ আমি তো আমার মুখটা দেখাতে পারতাম না। আর আপনাকে বলছি, আচ্ছা আপনি কেমন মানুষ বলেন তো? আপনারা দুজন তো একই মায়ের পেটের। আপনার বড় ভাইকে দেখেন, সে মানুষটা কত ভালো, অথচ আপনি আপনি এত খারাপ, এত জঘন্য। আপনি আমাকে মেয়ের মতো ভাবতে পারেন না? আপনি আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকান। আচ্ছা, আমার জায়গা আজকে আপনার মেয়ের বর যদি বিদেশ থাকতো, আপনার মেয়ে থাকতো বা আপনার বৌমা থাকতো, তাহলে কি আপনি ঠিক এভাবে তার দিকে তাকাতেন, এভাবে তাকে খারাপ কথা বলতেন? আমি বলি কি, আপনার ভাইকে দেখে শিখেন, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে মানুষ নিজেকে পরিবর্তন করে। আপনার যথেষ্ট বয়স হয়েছে, আল্লাহ না করুক কখন আপনি মারা যাবেন, তার কোনো ঠিক ঠিকানা নেই, এখনো সময় আছে, নিজেকে শোধরান। ভাই, এই জীবনের প্রথম আজ তোর গালে একটা আমি চড় দিলাম, আর যাতে কোনোদিন তোর দিকে আমার হাত না তুলতে হয় এইভাবে চলাফেরা করিস ভাই, নইলে নইলে তুই আমার মরা মুখ দেখবি বলে দিলাম। চাচা, সব সমস্যা যেহেতু আমাকে নিয়ে, তাই ভাবছি আমার জন্য আপনাদের দুই ভাইয়ের মাঝে সম্পর্ক নষ্ট হোক, সেটা আমি চাই না। আমি আমার বরের সাথে কথা বলে 2 দিনের মধ্যেই অন্য কোথাও বাসা দেখে চলে যাব। না মা, না, কোথাও যাবে না। দেখেন চাচা, সব সমস্যা তো আমাকে নিয়ে, আমি চাই না আমার জন্য আপনাদের দুই ভাইয়ের সম্পর্কটা নষ্ট হোক। তার চেয়ে বরং আমি আমার স্বামীকে বলে 2 দিনের মধ্যেই বাড়ি থেকে চলে যাব। এখন না, দাঁড়াও বড় ভাই, আমি ভাবতেও পারিনি আপনি আমাকে এত ভালোবাসেন। আমি এর আগে মনে মনে ভেবেছি আপনি আমাকে ভাইকে যতটুকু ভালোবাসার ততটুকুই বাসেন, কিন্তু আজকে আপনার চোখের পানি দেখে আসলে আমার অন্তরটা ভেঙে খান খান হয়ে গিয়েছে। আমি এত বড় হয়েছি, কোনোদিন আপনার চোখে আমি পানি দেখিনি বড় ভাই। আজকে আমার কারণে আপনার চোখের পানি, আমার বুকে যে কত বড় একটা আঘাত লেগেছে, এটা আমি ভুলে বোঝাতে পারবো না বড় ভাই। সত্যি তো, মা হারা বাবা হারা সন্তান ছিলাম, আপনার কোলে পিঠে বড় হয়েছি, ভাবি আমাকে বুকে তুলে খাইয়ে দিয়েছে, আপনার প্রতিদান আমি কোনোদিন দিতে পারবো না। আপনি যে আমাকে কতখানি ভালোবাসেন, কতখানি আদরের ব্যক্তি আমি আপনার কাছে, আপনার চোখের পানিটুকু না দেখলে আমি বুঝতে পারতাম না বড় ভাই। আর এই কাজের জন্য যে আপনার এত বড় একটা আঘাত লাগবে আমি কোনোদিনও ভাবিনি বড় ভাই। ভাবলে আমি এই পথে কোনোদিনও পা বাড়াতাম না। পিতৃ সমতুল্য বড় ভাই আপনি, আপনি এত কষ্ট পেয়েছেন শুধু আমার এই আচার আচরণ, আমার ব্যবহারটার জন্য। সত্যি তো, আপনাকে বরাব্বা বলে ডাকে এই মেয়েটা, আমাকে কাকা কাকা করে, কিন্তু হচ্ছে একটা কথা আছে না বড় ভাই, মানুষের মধ্যে আল্লাহ পাক না কামৃত্যুর তাড়নাটা এমন ভাবে দিয়েছে, এমন ভাবে ছেদ করেছে, যারা এই কামৃত্যুর তাড়না সহ্য করতে পারে তারাই পৃথিবীর বুকে মানুষ, আর যারা সহ্য করতে পারে না, যারা এই তাড়নাকে ধরে রাখতে পারে না, তারা কাপুরুষ এবং অমানুষ। আমি ভুল করেছি বড় ভাই, মেয়েটার মনেও আমি আঘাত দিয়েছি, আর আপনার মনে তো কি বলবো, আপনার ভেতরের কলিজাটাকে আমি কেটে নিজ হাতে টুকরো টুকরো করেছি। যে কিনা আমাকে এত ভালোবাসে,
সন্তানের স্নেহ দিয়ে বড় করে আমি তার মুখে আঘাত হানলাম। আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না বড় ভাই, আপনি আমাকে ক্ষমা করে দেন বড় ভাই। আপনার মনে আমি অনেক বড় আঘাত করেছি। বাস বাস, অনেক হয়েছে, অনেক। তুই আমার আমার কবিতা। শোন ভাই, আজ থেকে মনে করবো ও আমাদের দুইজনের মেয়ে, দুইজনের মা। একটু চিন্তা ভাবনা করে আমরা বাড়িতে থাকবো, মেয়েটা কোথাও যাবে না। তুই একটু বল ভাই। সূচনা, আমি বড় হয়ে তোমার হাত ধরছি। আমি আসলেই তোমার সঙ্গে যে আচার আচরণটা করেছি, আমি তোমাকে মুখ দেখাবো কেমনে সেটা নিয়ে ভাবছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। ভুলবশত আমার ওটা হয়ে গেছে, আর জীবনে হবে না। ছি ছি, আপনি এইভাবে ক্ষমা চাইবেন না। আপনি আমার গুরুজন। আর তাছাড়া অতীত যত তাড়াতাড়ি ভুলা যায় ততই ভালো, কারণ এই অতীত হচ্ছে একটা খারাপ অধ্যায়। আর খারাপ অধ্যায় মানুষের জীবনে ভুলে যাওয়াটাই ভালো। আমি বলি কি কথা, আমি যেভাবে আপনাদেরকে সম্মান করতাম সেভাবেই করব। আপনার আগে কি হয়েছে না হয়েছে সেগুলো ভুলে যান। আর যাই হোক, বলছিলাম কি, এই বিষয়টা আর কেউ মনে রাখেন না। আচ্ছা ঠিক আছে মা, শোনো, আজকে তোমার এই বুড়োটা এক কথা বলবে, আজ তোমার হাতের রান্না আমরা আজ দুই ভাই পেটটা ভরে খাবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করুন, আপনি তো গরুর মাংস পছন্দ করেন আর আপনি ইলিশ মাছ, আমি দুইটা আইটেমই রান্না করতেছি, একসঙ্গে আজকে সবাই খাবো, ঠিক আছে? আচ্ছা মা, আচ্ছা তো চলো যাই, চলো ভাই। হ্যাঁ, এরকম করতেছো কে? না না আব্বা, আসলে হয়েছে কি, কেমন যেন গা গুলাচ্ছে, মাথা ঘুরতেছে, মনে হয় গ্যাস হয়েছে, বমি হইলো। গ্যাস হয়েছে? তাহলে গ্যাসের একটা বুড়িয়ানি দিই আমি। না না, আমি আমি গ্যাসের ওষুধ খেয়েছি। তোমার কথা তো আমি বুঝবেই পারতেছি না, তোমার কি ঘটনা আমার কাছে বলে বলতো তো? আব্বা কিছু না, বাদ দাও তো। ওই যে বললাম না, সকাল থেকে আসলে কিছু খাইনি তো, তাই হয়তো গ্যাসের সমস্যা হয়েছে। কিছু না খালি যে গ্যাসের সমস্যা হবে এতদিন হলে না, আর হঠাৎ করে তোমার এই গ্যাসের সমস্যা হলে না, তোমার ঘটনাটা কি আমাকে একটু খুলে কও, কারণ তোমার মাও আমি, বাপও আমি, সবই তোমার আমি। তো খুলে কও কি ঘটনা হবে? কোনো ঘটনা নেই, কোনো ঘটনা নেই। তোমার চেহারা দেখে আমি বুঝতেছি তুমি কিছু লুকাচ্ছ। আব্বা দেখো না, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ, আমি আসি। ব্যাপারটা ভালো মনে হচ্ছে না আমার কাছে। এইভাবে জিজ্ঞাসা করলেও ঠিক কথা বলবে না, শক্ত করে ধরা রাখবে। দেখি কি অবস্থা। আরে তুমি কি করতেছো? ছাড়ো। কই যাও? আরে স্কুলে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? ছাড়ো। শোনো, স্কুলে যাচ্ছে তো কি হচ্ছে, আমার সঙ্গে কথা বলে তারপরে তো যাবা। আরে বাবা, বাবা এমনি সন্দেহ করতেছে, আর তার মাঝখানে। আচ্ছা ঠিক আছে, হাতটা ছেড়ে কথা বলি, আমার কথাটা শোনো। আরে দাঁড়াও দাঁড়াও, হাত ধরে রাখলে কি হয়? তোমার বাবা কি সন্দেহ করছে? হ্যাঁ, আরে তুমি বাবাকে এত ভয় পাও কেন? দেখো, আমি তোমাকে সব ঘটনা খুলে বলছি। আরে হাতটা হ্যাঁ বলো। এই যে আমি রাস্তার মাঝখানে যাচ্ছি, তুমি হুটহাট করে এইভাবে আমার টান দিলা। আসলে হয়েছে কি, আমার না শরীরটা আজ কয়েকদিন ধরে খারাপ, জানো তো। আজকে না আসার আগে বমি করছি, আর ওই মুহূর্তে বাবা পিছন থেকে চলে আসছে, আসার পর আমার জিজ্ঞাসা করতেছে হ্যাঁ আমার কি হয়েছে। হ্যাঁ, আমি আসলে বুঝতে পারতেছিলাম না কি বলবো। তখন তো বাবাকে মিথ্যা কথা বললাম যে আমার গ্যাস হয়েছে। বাবা আমার গ্যাসের ওষুধ খাওয়ার কথা বললো, আমি বললাম আমি খেয়েছি, কিন্তু আমি তো জানি আমার গ্যাসটা কিচ্ছু হয়নি, আমার আসলে অন্য কোনো সমস্যা হয়েছে। তারপর বাবা আমাকে অনেকবার জিজ্ঞাসা করলো যে সত্যি করে বল। আমার তো আসলে বলার মতো কোনো মুখই নেই। অবশেষে বাবার চোখ ফাঁকি দিয়ে স্কুলের নাম বলে তাড়াহুড়া করে স্কুলে যাচ্ছিলাম, আর মাঝখানে তুমি আমাকে হাত ধরে টেনে নিলা।
এখন বাবা যদি আমার ফলো করে আর তারপর যদি দেখে যে তুমি এইভাবে আমার হাত ধরে টান দিচ্ছ, তাহলে তো বাবা সবকিছু বুঝতে পারবে। তোমার বাবা ফলো করে আমার কি করবে? তুমি আমার ব্যাপারে জানো না? এলাকার মধ্যে আমি একজন প্রভাবশালী, আমার উপরে কথা বলবে এমন লোক আছে? আমি জানি তোমার উপরে কথা বলার মতো কেউ নেই, কিন্তু আমার বিষয়টা ভাবো, তোমাকে কিছু না বলতে পারবে, আমাকে তো বলতে পারবে। আরে ওইটা আমার বাবা, আর আমি এমন একটা কাজ করছি, এটা জানার পর বাবা আমার আস্থা রাখবে। শোনো, তোমার যাই হোক এটা নিয়ে ভেবো না, সেটার ব্যবস্থা আমি করব। শোনো, একটা সত্য কথা বলবো, আমার এখন না কিছুই ভালো লাগতেছে না, আমাকে একটু সময় দিয়ে যাও না। মানে কি বলতেছো তুমি? আচ্ছা তোমার আমি কি বললাম? তোমার মাত্রই বললাম যে আমার শরীরটা ভালো নেই, আমি বমি করলাম, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না? আর তার মাঝখানে তুমি কিনা বলছো সময় দেওয়ার কথা। আরে বাবা, আমার যে শরীরের অবস্থা, বাবা যদি সন্দেহ না করতো তাহলে তো আমি বাড়ি থেকে বের হতাম না। এখন আমি সময় দিতে পারবো না। শোনো, চলো, তুমি আমাকে একটু সময় দিয়ে যাও, না করো না। আরে ছাড়ো তো, তার আগে একটা কথা বলো, এই যে আমি বমি করছি, আমার তো ঠিক নিজের সুবিধা মনে হচ্ছে না, মনে হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে। আচ্ছা সত্যি যদি এরকম কোনো সমস্যা হয়, তুমি আমাকে বিয়ে করবে তো? আরে বিয়ে শাদী সেটা পরের কথা, চলো আগে সময় দিবে। আমি বললাম না এখন আমার শরীর ভালো লাগছে না, ছাড়ো। আরে আরে ছাড়ো না, না। সব সময় বিরক্ত, ভালো লাগে না। যাও, সময় তোমাকে ঠিকই দিতে হবে, যাওয়ার সময় দিলে না, কিন্তু ফেরার পথে তখন তোমার কাছ থেকে আমি ঠিকই সময়টা আদায় করে নেব। ও, তুমি বসো। হ্যাঁ আমি, বসো। কিছু বলবা? অবশ্যই কিছু বলবো, বলো। তবে মিথ্যা কিছু আমার কাছে বলবো না। মানে কি এমন বলবো যে আমি মিথ্যা বলবো? হ্যাঁ, এই যে তুমি বমি করতেছো, তোমার শরীর ভালো না, এরকম কিন্তু আমি জীবনে তোমাকে দেখিনি। হঠাৎ করে তোমাকে আমি এই জিনিসটা দেখতেছি, তোমার আসল ঘটনাটা কি আমাকে বলো। বাবা কোনো ঘটনা নাই। আরে বাবা, মানুষের যে কোনো সময় শরীর খারাপ হইতে পারে, গ্যাস হইতে পারে না? হতে পারে, তুমি আমার মেয়ে, কখন কি হয় না হয় ওটা আমি খেয়াল রাখি, কিন্তু এটা অন্যরকম ভাব। তুমি আমার কাছে খুলে কও। বাবা কি শুরু করছো বলো তো? সেই সকাল থেকে আমার পিছে লেগে আছো, বারবার বলছি কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি, তারপরে বারবার জিজ্ঞাসা করছো কি হয়েছে, কি হবে? কিছু হয়নি মানে? হ্যাঁ, আমি টের পাই না? আমি তোমার বাবা, তোমাকে এইটুকু কাল থেকে আমি মানুষ করতেছি, তোমার শরীরের সবকিছু আমি বুঝি জানি, আর তুমি আজকে যেরকম ভাব করতেছো তাতে অবস্থা ভালো না, তাই করছি মারে। আমরা গরিব মানুষ, গরিব হলে কিন্তু আমার মান সম্মান আছে, এইসব কথা যদি মানুষ জানিয়ে যায়, শুনে যায়, ই করে, তাহলে আমি মুখ দেখাবো কেমন করে মানুষের সামনে? তার সে মারে, তুই ক যে সর্বনাশটা কিডা করছে, আমি দরকার হয় তাকে হাতে বাদ ধরে তার সাথে আমি বিয়ে দেই। বাবা আমি সত্যি তোমার কাছে মিথ্যা কথা বলেছি। ওই যে উপরে রেজা আছে না, আসলে রেজা আমার সর্বনাশ করছে। কি কি কিন্তু বিশ্বাস করো বাবা, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। ও যখন আমাকে বিরক্ত করতো আমি রাজি হইনি, বারবার নিষেধ করছি, কিন্তু যখন আমি রাজি হইনি তখন তোমার ভাই দেখাইছে, ও আমারে বলছে তুমি তো জানো আমার পাওয়ার কত, আমি তোমার বাবার শেষ করে দিব, কিন্তু এই পৃথিবীতে তুমি ছাড়া তো আমার কেউ নেই বাবা, আমি তোমাকে হারাতে পারবো না। এই জন্য আমি রেজার কথা মতো রাজি হয়ে গেছি, কিন্তু বাবা বিশ্বাস করো আমি না বুঝতে পারিনি আমার এরকম কিছু একটা হয়ে যাবে। আজকে যখন আমি বমি করছিলাম তুমি এসে হুট করে জিজ্ঞেস করলে, আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারতেছিলাম না, তাই তোমার কাছে মিথ্যা বলে বাড়ি থেকে বের হয়ে যায়, রাস্তায় যায় আবার ওর সাথে দেখা হয়। রিজা কি তোকে এখন বিয়ে করবে? জানো তো বাবা, ওর সাথে দেখা হওয়ার পর আমি বলছিলাম আমি ওর বিয়ের কথা বলছি, ও আমারে বলে সেটা পরে দেখা যাবে। ওর কথাবার্তা শুনে মনে হলো ও আমাকে বিয়ে করবে না। ও যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি কি করব? আমি কিভাবে এই সমাজে মুখ দেখাবো? বড় ছাড়া তো আমার কোনো উপায় থাকবে না বাবা। মারে, তুই আবার কথাটা বল ওকে, ও যদি তাও না করে তাহলে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বাবা? শোন, বুঝলি? হ্যাঁ বাবা বুঝতে পারছি, তুমি যা বলবে আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করবো।
আচ্ছা ঠিক আছে, জামা কেবল স্কুল থেকে আসতে জামা কাপড় চেঞ্জ করে চল 2 মাস প্রতি খাওয়া দাওয়া করবো একসাথে। হ্যাঁ আচ্ছা বাবা ঠিক আছে, আমি যাই ফ্রেশ হয়ে আসছি, তুমি যাই টেবিলে বসো, আমি এসে খাবারটা বেড়ে দিচ্ছি। আচ্ছা মা, দেরি করিস না। আচ্ছা যাও। কি ব্যাপার আজকে এত জরুরি তলব, তাও আবার বাসায়? তোমার বাবা মনে হচ্ছে আজকে বাসায় নেই, বাসা মনে হয় একদম ফাঁকা। আচ্ছা তোমার কাছে কেন মনে হলো? না এই যে তুমি আমাকে বাসায় ডাকলে না, আজকে তাহলে সেই খেলা হবে একটা, জমবে ভালো। না, কেন? তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, তাই বাসাতে ডাকছি। আচ্ছা ঠিক আছে, তোমার জরুরি কথাটাই বলো, পরে না হয় খেলাধুলা হবে। তোমাকে আমি বলছিলাম না যে আমি বমি করছি, আজকে আমি অলরেডি টেস্ট করছি, আচ্ছা আমার টেস্টের রেজাল্ট পজিটিভ আসছে, মানে আমি এখন প্রেগন্যান্ট। কে? তুমি প্রেগনেন্ট? হ্যাঁ, কিন্তু অবাক হওয়ার কি আছে? এই কাজ করলো কে? মানেটা কি? তুমি কি বলতে চাচ্ছটা কি? হ্যাঁ, না এইটা তো হওয়ার কথা না। এই তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, হো, যখন দিনের পর দিন তুমি আমার ব্ল্যাকমেল করছো, আমার হাত ধরে টেনে নিয়ে গেছো, তখন তোমার মনে হয়নি। এখন কি বলছো? এটা তো হওয়ার ছিল না। আচ্ছা তুমি আর কারোর সঙ্গে মেলামেশা করোনি তো? চুপ! অনেক হয়েছে, আমি তোমার অনেক বাদলামো সহ্য করছি। খবরদার আমার দিকে না কালের চেরানোর একদম চেষ্টা করো না। দেখো প্লিজ, আমি তোমার সাথে ঝগড়া করার জন্য এখানে ডাকি, আমি একটা সমাধানের জন্য ডাকছি। আমি এখন প্রেগনেন্ট, এখন তুমি বলো আমাকে বিয়ে করবে কবে? আচ্ছা তুমি সমাধান চাচ্ছ তো, আমি সুন্দর সমাধান দিচ্ছি। বলো। তুমি কোনো রকমের টেনশন করবে না, আমি তোমাকে অ্যাবর্শন করাই দেব। কি অ্যাবর্শন? আমি কেন অ্যাবর্শন করতে যাব? ও না না, এইটা কিছুতে আমি করব না। আচ্ছা ওই নিষ্পাপ শিশুটার কি দোষ? ওর তো কোনো দোষ নেই, সেটা তোমার আগে খেয়াল ছিল না? তুমি যদি আমাকে বিয়ে না করতে পারবা, তাহলে কেন দিনের পর দিন কেন আমার ব্ল্যাকমেল করছিল, কেন আমার জোর করছিল? খেয়াল ছিল না? না ঠিকই আছে, তোমাকে আমার ভালো লাগতো, তুমিও তো আমাকে শেষ পর্যন্ত ভালোবাসলে। আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো অস্বীকার করছি না। আর আমি ভালোবাসার জন্য এই সৌন্দর্যটাকে রাখতে চাচ্ছি, আমি আমার সন্তান এবং আমার স্বীকৃতি চাই। এটা সম্ভব না, এই সন্তানের দায়ভার আমি নিতে পারবো না। তোমাকে নিতে হবে। দেখো সূচনা, তোমাকে কিন্তু আমি বারবার বলছি, আমার পক্ষে এটা সম্ভব না। কেন সম্ভব না? আমার এলাকায় একটা মান সম্মান আছে। এই কুত্তার বাচ্চা, তোর কিসের মান সম্মান? এই তোর কিসের মান সম্মান? তোর মান সম্মান আছে, আমার মান সম্মান নেই? আমরা মানুষ না? ও মানুষ বলে মনে করো না আমারে, না? আমরা মানুষ। এই চাচা, গলাটা নামিয়ে কথা বলেন, আমাকে চেনেন না? হ্যাঁ, কলজেটা ধরে টান দিয়ে ছিঁড়ে বাটির মধ্যে রেখে দেবো। এই এলাকার ভিতরে এমন কোন লোক আছে আমার উপর দিয়ে কথা বলে? আপনি কথা বলছেন, হিসাব করছেন না? এই চুপ! তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? তুই জানিস না কিছুদিন আগেই তোর পোলাপানদের তুই পাইছি? তোকে তো চাচা বলে ছেড়ে দিছিলাম, কিন্তু আজকে যদি এই মেয়েটাকে তুই বিয়ে না করিস, তাহলে তোর বাড়ির যাওয়ার মতো এই 2টা পা আর তোর সাথে থাকবে না। এই চুপ! এই আর কত? হ্যাঁ, পাওয়ার পাওয়ার পাওয়ার, হাওয়ার ছাড়া এই সমাজে কিচ্ছু নেই। আচ্ছা একটা মানুষের মধ্যে ন্যূনতম তো মনুষ্যত্ব বোধ থাকা উচিত। সমাজে কি পাওয়ারটাই সব? মানুষের কোনো মূল্যায়ন নেই? বাহ, একজন পাওয়ার দেখাচ্ছে আর একজন পাওয়ার দেখাচ্ছে। আচ্ছা বলি কি, এই পাওয়ারের মাঝখানে নিষ্পাপ যে শিশুটা, তার কি দোষ? সে কি করছে? পাওয়ার দেখাচ্ছ না? আচ্ছা একটা কথা বলো তো, তুমি যে নিজেকে অনেক পাওয়ারওয়ালা মনে করছো, তোমার চাই তো বড় পাওয়ারওয়ালা কেউ না কেউ এই পৃথিবীতে আছে, আছে না? আজকে যদি তোমার সন্তানের সাথে এরকম কিছু হয়, সেও যদি তোমাকে ব্ল্যাকমেল করে, তোমার সন্তানের সাথে যদি অবৈধ কোনো সম্পর্ক করে, তারপর যদি তোমার সন্তান যদি প্রেগনেন্ট হয়, তাহলে তুমি কি করতে? তাহলে কি তুমি সেম কথাটাই বলতা তোমার সন্তানকে যে হ্যাঁ সে অ্যাবর্শন করে ফেলা, নাকি?
আমি গরিব মানুষ, আমার বাবা খুব ভালো মানুষ। ছোটবেলা থেকে মা মারা যাওয়ার পর থেকে বাবাই আমাকে কোলে পিঠে করে মানুষ করছে। মায়ের অভাব কখনো বুঝতে দেয়নি। আমার পৃথিবীতে বাবা বলতে বাবাই আমার সব ছিল। যখন গেছে তুমি আমারে প্রস্তাব দিছিল, আমি না বলছিলাম। দিনের পর দিন আমি ফিরাই দিছি। কিন্তু যেদিন আমার এই বাবাটাকে নিয়ে ব্ল্যাকমেল করা হলো, বললো আমার এই বাবাকে পৃথিবী থেকে সরাই দিবে, ওই দিন আমি চিন্তা করেছিলাম বাবা যদি চলে যায় আমি নিঃস্ব হয়ে যাব। শুধুমাত্র বাবার ভয়ে আমি রাজি হয়ে যাই। আর আজকে যখন আমি তোমার ভুলের জন্য তোমার সন্তানের মা হতে যাচ্ছি, তখন তুমি কি সুন্দরভাবে আমারে বলছো অ্যাবর্শন করে দাও। আচ্ছা, নিশ্চিত পল্লীতে তো শুনেছো অনেক মানুষ আছে, এতই যদি শারীরিক চাহিদার দরকার ছিল ওখানে গেলেই তো পারতা। আমার দিকে কেন হাত বাড়ানো দরকার ছিল? যদি আমার প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা ভালো লাগা নাই থাকতো, তাহলে কেন এত দরকার ছিল? 500,000 টাকা দিলে হাজার হাজার মেয়ে পাওয়া যায়। আমার জীবনটা নষ্ট করার তো কোনো দরকার ছিল না। আজকে যদি তুমি আমার বিয়ে না করো, কি হবে? এই যে সমাজের সবাই সিসি করবে, না পারবো নিজের সন্তানকে শেষ করতে। অবশেষে নিজের মৃত্যু ছাড়া আর কিচ্ছু করার থাকবে। আর আমার ওই যে বাবা, আমার ওই নিরীহ বাবাটা এই সমাজে মুখ দেখাতে পারবে। অথচ এই সমাজে তোমাদের মতো টাকাওয়ালা মানুষ যাদের পাওয়ার আছে, তারা দিনের পর দিন অন্যায় করবে, গরিবদের উপর অত্যাচার করবে, তাদেরকে ভোগ করবে, তবুও তারাই দিন শেষে জিতে যাবে। আর যারা অন্যায় করবে না, তারা এই পৃথিবী থেকে নিঃশব্দে চলে যাবে। এটাই কি পাওয়ার? এটাই কি ক্ষমতা? ছি! মারে, তুই জানিস না এইসব কুত্তার বাচ্চার জন্যই আজ নিঃস্ব পল্লীতে এত মেয়েরা আমদানি হচ্ছে। কুত্তার বাচ্চারা নিষ্পাপ মেয়েদের লুসলায় ফুসলায় ভয় দেখায়, তাদেরকে কিছুদিন ব্যবহার করে তাদের পাঠাচ্ছে নিষিদ্ধ পল্লীতে। এরা মানুষ না, এরা মানুষ নামের জানোয়ার। এদেরকে মানুষ বলা যায় না। কাকা, আপনি ঠিকই বলেছেন, এরা মানুষ না। আজকে যদি ও বিয়ে না করে, তাহলে এখান থেকে ও লাশ যাবে, ও এখান থেকে যাইতে পারবে না। ঠিক কইছিস বেটা, ও দরকার খুন করব আমি। জীবনে যেটা চিন্তা করিনি, আজ আমার মেয়ের জন্য আমি তাই করব। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনি আমাকে খুন করে ফেলুন, কারণ আমি যে অন্যায়টা করেছি এটা খুনের চেয়ে তো ভয়ঙ্কর অন্যায়। 5 বার খুন করলেও এই অন্যায় উঠে আসবে না, কারণ আমরা সমাজের বুকে যারা প্রতিনিধিত্ব করি, যারা সমাজের বুকে মাথা উঁচু করে ঘুরি, যারা অর্থশালী শক্তিশালী, তাদের দ্বারা এই অন্যায়গুলো হয়। যে অন্যায়টা আপনার মেয়ের সঙ্গে আমার হয়েছে, আসলে আমি চেয়েছিলাম ওকে ব্যবহার করতে, কিন্তু ওকে ব্যবহার করতে গিয়ে ওর যে বর্তমানে অবস্থা, ওর যে পরিস্থিতি, আমি যদি ওকে বিয়ে না করি তাহলে ওর মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। আপনি বললেন না যে আমাদের মতো মানুষদের কারণে নিষিদ্ধ পল্লী ভরেছে, ঠিক তাই। আমরা টাকার গৌরব দেখাই, শক্তি দেখাই, মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করি, লাস্টে তারা উপায়ন্তর না দেখে তারা নিষিদ্ধ পল্লীতে ভর্তি হতে বাধ্য হয়। আমরা শুধু তাদেরকে ছিছি করি, কিন্তু আমরা যারা সমাজ প্রতিনিধিরা, তাদেরকে যখন নিষিদ্ধ পল্লীতে পাঠাই, আমাদেরকে সবাই বাহাবা দেয়, আমাদের কিন্তু ছিছি করে না। যত দোষ নন্দ ঘোষ একটা কথা আছে না, ওদের বেলায় ঠিক তাই। কিন্তু আমি এখন কি করব? আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, তারাই বা কি করবে? আমি এই মেয়েটাকে বিয়ে করলে বা কি হয়, বিয়ে না করলে বা কি হয়? বিয়ে করলে আমার বাড়িতে আর একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, আর বিয়ে না করলে এই ফ্যামিলির সারা জীবনের সমস্যার সৃষ্টি হচ্ছে। শোনেন, আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। আমি যে অন্যায় করেছি
এই মেয়েটাকে ছেড়ে আমি যেতে পারবো না। আর যে পশু আমার ভিতরে এতদিন লাড়াচাড়া করছিল, সেই পশুটাকে আপনারা হত্যা করে দিয়েছেন। তখন আমার বিবেক খুলেছে। আমার বিবেক এই মেয়ের প্রতি থাকবে। আমি না পারবো তাকে ভুলতে, না পারবো তাকে পাইতে। তাই বলে কি আপনারা আমার বিয়ের ব্যবস্থা করুন। আমি ওকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি ঘরে তুলে নেব। না পারবো ওকে ভুলতে, না পারবো ওকে ছেড়ে থাকতে। আমি ওকে সত্যিকারের ভালোবাসি। আমার ভিতরের মনুষ্যত্ব যখন ফিরে এসেছে, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনারা বিয়ের ব্যবস্থা করুন। আমি ওকে বিয়ে করে আমি স্ত্রীর মর্যাদা দিয়ে ওকে আমি ঘরে নিয়ে যাব। আমি আমার নিজের পাপের প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। আমি ওকে ছাড়া থাকতে পারবো না, কারণ আমি ভুল করেছি। ভুলের খেসারত আমি দেব। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা বিয়ের ব্যবস্থাটা করুন। আচ্ছা আচ্ছা বাবা, তাহলে আর দেরি না, মারে তোমরা ঘরে যাও, আমি এক্ষুনি মৌলবীটাকে নিয়ে আসি। ঠিক আছে, ঠিক আছে, চলো যাই। চলেন চাচা। আপনি এত দূরে দূরে কেন? এত দূরে দূরে থাকলে আর ভালো করে পড়া হয় না, তুমি ইয়ে করো তো, পড়া শুরু করো। স্যার শুরু করবো তো, বলি কি শুরু করার আগে তো পরিচয়টা হওয়া দরকার, তাই না? একটু পরিচয় হবো, দুজনকে চিনবো জানবো, তারপরে তো মন দিয়ে লেখাপড়া হবে। আমি শিক্ষক, তুমি ছাত্রী, এই তো পরিচয়। এখানে আবার নতুন করে কিসের পরিচয় পাবা? এই দেখেন স্যার, আপনি কেমন যেন ছাড় স্যার স্টাইলে কথা বলতেছেন। আমি বলি কি স্যার, আপনি যদি আমার সাথে ফ্রেন্ডলি মিশতে না পারেন, তাহলে আমাকে ভালো করে লেখাপড়া কিভাবে করাবেন? আচ্ছা ঠিক আছে, আপনিই তাহলে দেখেন কোন জায়গা থেকে শুরু করবেন। বই খোলো তুমি কোনটা। বই খোলো। আচ্ছা খুলছি স্যার। হাত ধরো কেন? আমি তো বলছি তুমি খোলো, বই খোলো। আচ্ছা ঠিক আছে। অবশ্য স্যার, আমি কিন্তু খুব একটা খারাপ মানুষ না। স্যার একটা কথা বলি, আপনাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে। আপনি একটু বয়সটা বেশি তা থেকে, তবে আপনি কিন্তু অনেক স্মার্ট। শোনো, তোমাকে আমি একটা কথা বলি। এখানে বসতে তুমি লেখাপড়া শেখার জন্য। আমি টিচার, তুমি ছাত্রী। ঠিক পড়ার টেবিলে বসে যেভাবে পড়তে হয়, শিক্ষকের কথা যেভাবে শুনতে হয়, সেই আচরণটা আমি তোমার কাছে দেখতে চাই। আপনি এমন করেন কেন স্যার? জানেন তো, আপনাকে দেখলে না আমার ইচ্ছা করে আপনার দিকে শুধু তাকিয়ে থাকি। এই দেখেন না, আজ কয়টা দিন হয়ে গেল আমি তো ঠিক পড়াতে মনই বসাইতে পারতেছি। অবশ্য সামনে যদি এত সুন্দর একটা ছাড় থাকে, তাহলে কি পড়াতে মন বসে? আর এত দূরে দূরে কি পড়া হয়? একটু আসেন না স্যার, একটু কাছে আসেন, পাশে আসেন, একটু হাতটা ধরেন, তাহলে তো আমার মনটা লেখাপড়ার দিকে যাবে নাকি? এই তুমি পড়বা নাকি? স্যার আপনি কি কোনো সমস্যা নাকি? আপনি সবসময় কেমন যেন দূরে দূরে থাকেন। আমার সমস্যা একটাই, তুমি ঠিক মতো পড়ো না। স্যার আমি তো পড়তেই চাই, কিন্তু এই যে আপনিই তো আমাকে পড়াতে পারেন না স্যার। সারাক্ষণ এত দূরে দূরে থাকতে কি পড়া হয়? আমি বলি কি স্যার, এইভাবে সব সময় কাছাকাছি পাশাপাশি থাকবেন, তাহলে দেখবেন স্যার আমি ঠিক খুব মনোযোগ দিয়ে পড়বো না স্যার। তুমি পড়ো তো, তুমি পড়ো। আচ্ছা পড়ছি, সরে আসেন না স্যার। এই যে পড়ছি স্যার, এইটা কি জন্য হবে স্যার? ও স্যার, এই যে যে এইটা এই যে বলছিলাম কি, এইটা কি হবে স্যার? আমি না ঠিক এই জায়গা বুঝতেছি না, আমার একটু বুঝাই দেন না স্যার। না দেখি, ছাড়ো তো। আরে কি হলো স্যার, বুঝাই দেন না। না শোনো, আজকে আমি আর পড়াবো না। মানে কি? তুমি একা একা বসে পড়ো, আমি কালকে পড়াবো। আরে স্যার শোনেন না, না তুমি ছাড়ো। এত তাড়াতাড়ি পড়া শেষ করবেন স্যার? আর 10টা মিনিট। যা চলে গেল, ভালো লাগবে না কিছু। বুঝতে পারছি, এই স্যার দিয়ে না কোনো কাজ হবে না। সে তো আমার ভাষাই বোঝে না। এক কাজ করি, বাবাকে যেয়ে বলি এই ছাড়টা চেঞ্জ করতে। একটা ইয়াং সুন্দর দেখে একটা ছাড় দরকার, সে আমার মনের ভাষাটা বুঝবে। ও তুমি এইখানে?
আমি তোমাকে কখন থেকে খুঁজতেছি। কখন থেকে খুঁজতেছে মানে পড়া হয়ে গেছে? সে তো কখন শেষ হয়েছে। কি কয় এটা, বইলে বসে সময় পাইলে না, অথচ পড়া হয়ে গেল। তাহলে তুমি বোঝো আমার জন্য কি মাস্টার ঠিক করছো। তুমি এমন একটা সার জোগাড় করছো না, বই খুলতে না খুলতে তার ফোন আসা শুরু করলো। তারপর কি এই জিনিসটা তো আরেকদিন দেখাবো, এইটা তুমি নিজে বাড়িতে দেখে নাও। আচ্ছা তুমি বলো, একটা স্যারের কাছে আসলে আগে সুন্দর করে পড়ায়, আর না এ আমাকে বলছে ঠিক আছে তুমি পড়াবে, কাজ দেখবো না, আধা ঘন্টা নাই পড়াতে চলে গেল। কও কি তুমি? আমি কত বললাম যে স্যার 1 ঘন্টা করে সব স্যার পড়ায়, আপনি আর 10টা মিনিট পড়া যান না, আমার কথা শুনলো না, হুড় করে চলে গেল। আব্বা জানো তো এই স্যারের মাথার ভিতরে না কিচ্ছু নেই। আরে মুরব্বি মানুষ, বয়স হয়ে গেছে না, এখন তো এখন ঠিকভাবে মনে রাখতে পারে না। উনি যেভাবে অঙ্ক ইংলিশের বই করলো তাতে মনে হলো উনি কিছু জানেই না, নামে শুধুমাত্র স্যার। আমি বলি কি এই স্যারকে বাদ দিয়ে দাও, দিয়ে একটা ইয়াং স্যার নিয়ে আসো। তুমি বোঝো না উঠতে বয়সে ছেলে পেলে মাথা ভালো থাকে। তা বুঝলাম মা, এখন তো ভালো ফল পাওয়া খুবই কঠিন। তুমি আমার ইয়ং একটা মেয়ে, আমি ইয়ং ফল এনে পড়া দিয়ে আমার কি মন ভালো থাকবে? তো আব্বা আমি তো পড়বো, আমি কি প্রেম করতে যাবো নাকি? আর সে তো আমার স্যার, ইয়াং হলে তাতে কি হয়েছে? আমার তো দরকার ভালো করে লেখাপড়া। আচ্ছা ঠিক আছে, তুমি যখন করছো আমি খুঁজে দেখবো না, আপাতত কয়েকটা দিন পরও এই মাসটা যাক, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, শুধু শুধু তুমি এই মাসটা রাখা মানে টাকা খরচ করবা, যত তাড়াতাড়ি পারো শার্টটা চেঞ্জ করা গেলাম। আচ্ছা যাও, এখন আমি কোনে আবার নতুন মাস্টার পাই, যাই বাগান পরে দেখুন নাকি দেখে আসি মাস্টার। স্যার এটা সত্যি কথা বলি স্যার, আমার না সত্যি আজকে পড়তে একদম ভালো লাগছে না। এই পড়ো তো তুমি। স্যার বলছিলাম আজকে একটু গল্প করি না, আপনি খালি কেমন কেমন যেন করেন। সবসময় এত দূরে দূরে থাকলে কি আর ভালো লাগে স্যার? বলেন। না, তুমি কি লেখাপড়া করবে নাকি এরকম শয়তানি করবে? সত্যি বলছি স্যার, আমার লেখাপড়া করতে একদম ভালো লাগছে না। জাস্ট আপনি আমাকে একবার হাত করতে দিবেন, তাই আমি মনোযোগ দিয়ে লেখাপড়া করবো। দেখেন স্যার, দেখো। শোনেন না স্যার। আরে ছাড়ো না। না, না। ও বাবা শোনো না, এই দেখো তুমি কেমন ছাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ দেখছো আমার পড়ার সুযোগে আমাকে জোর করে জড়ায় ধরতেছিল। চুপ, সব আমি দেখছি। কি কি দেখছো তুমি? কি দেখছি তুমি বুঝতে চাও না? বুঝতে চাও না তুমি? দেখো বাবা তোমার কথা ভুল হচ্ছে। তুমি জানো তো এই ফার্স্ট দিন দেখি না এই স্যারের কথাবার্তা তাকানো কোনো কিছু আমার ভালো লাগেনি। জানো তো বাবা, স্যার আমাকে বলছে ছাত্রী আর স্যারের মধ্যে ভালো সম্পর্ক না হলে নাকি লেখাপড়া হয় না। স্যারই তো আমাকে বলছিল আমাকে একটু হাগ করো, তাই তো আমি স্যারকে হাগ করতে গেছিলাম। আর তখন বাবা আমি মনে হয় কিচ্ছু বুঝি না আমি। তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? না আমি বিশ্বাস করবো তোমার কথা আমি বিশ্বাস করবো। যেটা আমি নিজে চোখে দেখলাম সেটা মিথ্যা দেখলাম নাকি আমি? হ্যাঁ আমি তো স্বীকার করতেছি স্যার আমাকে হাগ করতে বলছিল, তাই আমি হাগ করছি। ও স্যার তোমাকে বলছিল? তুমি আমার কথা বিশ্বাস করতেছো না, তুমি স্যারের কথা বিশ্বাস করতেছো। আমি সব জানি। তাহলে শোন, কিভাবে যে কথাটা বলি। আপনার বাড়িতে তো আমি অনেকদিন আপনার মেয়েকে পড়াচ্ছি, অবশ্যই কিন্তু এখানে একটা কথা আমি আপনাকে বলবো করে বলাই হচ্ছে না। বলেন, কোনো সমস্যা নাই। এখন দেখছি না বললে চলবে না। আপনি মেয়ে, হ্যাঁ আপনার মেয়েটা যেন আমার সঙ্গে কেমন ধরনের আচরণ করে। বলুন। আমি একজন শিক্ষক, আমাকে শিক্ষা গুরু না হিসাবে মেনে আমার হাত ধরে টানে, বলে স্যার আমার কাছে আসেন, আপনার সঙ্গে আমরা এক মন না হলে লেখাপড়া হবে না। আবার থেকে জড়ায় ধরে, আমি ছুটা ফেলা দেই, আবার ধরে। আমি এত নিষেধ করি, সে আমার নিষেধটা শুনতেছে না। এই অবস্থায় কি পড়ানো যায় বলেন? আমার তো একটা মান সম্মান আছে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি দেখতেছি ওটা। হয় আপনি একটু এটা তাড়া দিয়ে একটু দেখেন। আর তাছাড়া কিন্তু আমার হয়তো আর এখানে পড়ানো হবে না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করে না, আমি এটা দেখতেছি, আর কোনো চিন্তাই করি না। তো চলো যাই। আচ্ছা তাহলে বুঝলি তো? বাবা আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করে বাবা আমি ভুল করে ফেলছি, তুমি আমারে ক্ষমা করে দাও। আমার কাছে ক্ষমা চাই লাভ নেই, তোর স্যারের কাছে ক্ষমা চা। স্যার আসলে আমি ছাত্রী হিসেবে যেটা করছি সেটা একদম ঠিক হয়নি, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি কি জানো শিক্ষক মানে কি? শিক্ষক হচ্ছে গুরুজন, পিতামাতার পরেই কিন্তু শিক্ষকের স্থান।
যার কারণে শিক্ষককে সম্মান দিতে হয়, তার ইজ্জত রক্ষা করতে হয়, শিক্ষক যেটা বলে সেগুলো ফলো করতে হয়। শিক্ষা এমন একটা জিনিস, এটা গুরু ধরে শিখতে হয়, একা একা শিখলে হয় না। তুমি বাসায় বসে যদি এমএ পাস করো, কোনো লাভ হবে না। এমএ পাস করতে হলে তোমাকে প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে, কারণ তোমার সার্টিফিকেট হচ্ছে এমএ পাসের প্রমাণ। তুমি হয়তো এমএ ডবল এমএ করেছো বাসায় বসে, ওই শিক্ষার কোনো দাম নেই যতক্ষণ তোমার সার্টিফিকেট না থাকবে। তাই আমি বলি, তোমরা যে পথে চলো এটা সম্পূর্ণ ভুল পথ। হ্যাঁ, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে, খোলাখুলি ভাবে আমরা চলবো, তাই বলে কোনো নোংরামের মাধ্যমে না। তোমাকে আমি দোষ খুব একটা পুরোপুরি দিতে পারছি না, কারণ তোমার উঠতি বয়স, এটা তোমাদের বয়সের কারণে হয়েছে। কিন্তু এই বয়সে তোমাদেরকে যে শিক্ষাগুলো দেওয়া দরকার, সেটা কিন্তু আমি শিক্ষক হয়ে তোমাদের দিতে পারবো না। আমি তোমাকে পাঠ্যপুস্তক শিক্ষা দিতে পারবো, আর তোমার আনুষঙ্গিক যে শিক্ষাগুলো আছে সেগুলি তোমার বাবা মা তোমাদেরকে দেবে এবং বাসায় দেবে। তারা যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা মোতাবেক তোমাদের চলতে হবে। এই যে তুমি আমার সঙ্গে যে আচরণটা করেছো, এটা কোনো ভদ্র আচরণ বলো? এটা কিন্তু কোনো ভদ্র আচরণ না, কোনো শিক্ষিত মানুষের আচরণ না, কোনো জ্ঞানী মানুষের আচরণ না। এগুলো কিন্তু কারোর বিবেকে ঠাঁই দেবে না, বিবেককে লাড়া দিয়ে উঠবে। কারণ আচার আচরণটা মানুষ নিজের চোখে দেখে, মানুষ দেখলে কি বলবে বলো? আমি শিক্ষক, তোমাকে শিক্ষা দিতে এসেছি, তুমি আমার সঙ্গে এই জিনিসটা যদি করো, এই আচরণগুলি যদি করো, একটা মানুষ যদি জানে, তোমাকেও খারাপ বলবে, সঙ্গে কিন্তু আমাকেও খারাপ বলবে। তার কারণ আমি শিক্ষক, আমার একটা ইজ্জত আছে, সবাই আমাদেরকে সম্মান দেয়, কারণ আমাদেরকে বলে আমরা নাকি জাতির মেরুদণ্ড। আসলে শিক্ষক জাতির মেরুদণ্ড, কিন্তু সেই মেরুদণ্ডের হার তোমাদের মতো মেয়েরা কিন্তু ভেঙে দেয়। হ্যাঁ, আমি বলছি না সব মেয়ে খারাপ, সব শিক্ষক ভালো, আমি এটাও বলছি না। শিক্ষকদের মধ্যেও কিছু শিক্ষক আছে যারা নোংরামিটাকে পছন্দ করে, তাদের কাছে শিক্ষা না নেওয়াটাই ভালো। আবার কিছু মেয়ে আছে যারা শিক্ষকদের সম্মান দিতে জানে না, তাদেরকে শিক্ষা না দেওয়াটাই ভালো। আমি বলি কি, যে ভুলটা তুমি করেছো নিজেকে শুধরে নাও, এমন ভুল আর কখনো করবেন না। বাবাজি, আসলে আমার মেয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ ওর মাটা মারা যাওয়ার পর আমি খুব আদর যত্ন করে ওকে আমি মানুষ করেছি। মনে করছি ওকে লেখাপড়া শিখে একটা ভালো ভদ্র ছেলের সাথে বিয়ে দিতে পারলেই আমি বেঁচে যাই। কিন্তু মেয়েটাকে একটু উশৃঙ্খল, যার কারণে আমি বাপ হয়ে খুব একটা শাসনও করতে পারি না। আর জানেন তো, যে বাড়িতে মা না থাকে মেয়েরা সে বাড়িতে তত শাসন হয় না। বাপ তো শুধু ওদের আদর যত্ন করে, আমিও ঠিক তাই করছি। আর আপনার মতো স্যার আমি খুঁজে খুঁজে বাইর করছি, যাতে আমার মেয়েটা আপনার কাছে ভালো করে লেখাপড়া শেখে। জানেন তো বাবাজি, যে বাড়িতে মেয়ে মানুষ নেই, ওই বাড়িতে মেয়েদের মানুষ হওয়া খুবই কঠিন। কারণ ওর মাটা মারা যাবার পর আমি ওকে অনেক আদর যত্ন করে মানুষ করছি। আমি জানি না যে ওর একটা মুশৃঙ্খল হবে। আর তোমাকে বলছি, আমি ভালো হয়ে যাও। আমি জানি না যে তুমি এত খারাপ হয়ে যাও। আমি নিজে চোখে না দেখলে তো আমি মাস্টারে কি দোষ দিয়ে বসতাম। স্যার, আপনি কিছু মনে করবেন না। আচ্ছা ঠিক আছে মুরব্বী, আমি বলি কি, আমি পাঠ্যপুস্তক শিক্ষা দেবো ঠিক আছে, পাশাপাশি বাসায় আপনিও একটু মেয়েকে কাছে বসিয়ে কিছুটা ভালো জ্ঞানগুলো দিবেন। ঠিক আছে বাবাজি, আপনি যখন বললেন, আমি আর আমার চোখ থেকে ওকে ফাঁক যাইতে দেবো না। সবসময় আমি চোখে চোখে রাখবো। আর কিন্তু আপনি মন খারাপ করবেন না, আপনি নিয়মিত ডেলি আসে ওকে লেখাপড়া শিখে। আচ্ছা ঠিক আছে। কি মা, ঠিক আছে তো? স্যারের কাছে মাপ চাই নাও। ঠিকই বলছো স্যার, আসলে আমি বুঝতে পারিনি আমার এই আচরণের জন্য আমার বাবাকে এতটা ছোট হতে হবে। যদি সেই জিনিসটা আগে বুঝতাম, তাহলে কখনো আমি আপনার সাথে বেয়াদবি করতাম না। আপনার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখটা আমার নেই।
আসলে আমি এতটা একটা খারাপ মেয়ে যে একটা স্যারের সাথে ভালো আচরণ করব কিনা তার সাথে আমি এত জঘন্য আচরণ করছি। আপনার মেয়ে মনে করে আপনি আমারে ক্ষমা করে দিন, কিন্তু বিশ্বাস করেন স্যার, শুধু আপনাকে না, আজকের পর থেকে আমি আমার সকল শিক্ষককে সম্মান করব। শুধু তাই না, আমি কারোর সঙ্গে আর এই ধরনের বেয়াদবি আচরণ করব না। আমি এমন কোনো কাজ করব না যেন আমার বাবার মাথা নিচু হয়ে যায়। কারণ আমার মা মরে যাওয়ার পর থেকে আমার বাবাই আমাকে বড় করছে, তাই যতদিন বেঁচে থাকবো বাবার সম্মানের কথা চিন্তা করে আমি মন দিয়ে লেখাপড়া করবো। দেখো বাবা, আমি একদিন ঠিক মানুষের মতো মানুষ হব। স্যার, এইবারের মতো মাফ করে আপনি আমাকে আবার প্রাইভেটটা পড়েন না স্যার। ঠিক আছে, তুমি যখন নিচে অনুতপ্ত, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমিও চাই তুমি মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠো। সত্যি স্যার, আপনাদের দোয়া থাকলে আমি ঠিক পারবো। দেখেন, আমি একদিন ঠিক মানুষের মতো মানুষ হব। স্যার, বলছিলাম কি, আজকে তো আর পড়াটা হলো না, কালকে থেকে আমরা ঠিকভাবে পড়বো। কালকের থেকে তুমি সকাল সকাল রেডি হয়ে থাকবে, আমি টাইম মতো চলে আসবো। স্যার, যাওয়ার আগে একটু বসেন না, আপনি আর বাবা গল্প করেন, আমি 2 কাপ চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ মা, এই কথাটাই আমি বলতে চাই। আর আমি বলি কি, চাটা আমরা এখানে না খেয়ে হ্যাঁ হ্যাঁ, চলেন ঘরে ফ্যানের নিচে বসে এই হ্যাঁ। গরমের সময় চাটা খেলে খুব ভালো লাগবে। সব যেতে ভালো হবে। চলো মা, আচ্ছা চলো।